নমস্কার বন্ধুরা, মিডনাইট হরর থটসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনতে চলেছেন কৌশিক মজুমদারের একটি গল্প। কৌশিক মজুমদার 1981 সালে 10ই এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত ছিলেন তিনি। 2020 সালের নভেম্বর মাসে বুক ফার্ম ম্যাগাজিনের মাধ্যমে তার লেখায় একটি সমগ্র আমাদের সকলের সামনে আসে। আজকের গল্পটি আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। তবে শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, নির্জন স্বাক্ষর। তাহলে তো সব রহস্যই আপনি সমাধান করেছিলেন? প্রায় সব, একটা বাদে। সেই নাট্য পরিচালক খুন, ওই একটি অসম্ভব খুন দেখেছি লাইফে। রাতের পর রাত অনেক ভেবেছি, কিন্তু তবুও খুনের কিনারা করতে পারিনি। আমার চাকরি জীবনের একমাত্র কালো দাগ। অমন হাই প্রোফাইল খুন সলভ করতে না পারার জন্য আমাকে দার্জিলিংয়ে বদলি করে দেওয়া হয়, জানো? আমি খুব অল্প শুনেছি কেসটার ব্যাপারে, আপনি যদি একটু খুলে বলেন। এক রবিবার সকালে কথা হচ্ছিল সুকল্যাণ মিত্রের সঙ্গে তুর্বসুর। তুর্বসুর রায় পেশায় প্রাইভেট ডিটেকটিভ, সবে কাজ শুরু করেছে। ওর ঠাকুরদার বাবা তারিণীচরণ ছিলেন কলকাতার প্রথম প্রাইভেট ডিটেকটিভ। রে প্রাইভেট আই অ্যান্ড কোং নামে ক্লাইভ স্ট্রিটে অফিস খুলেছিলেন তিনি। এত বছর বাদে তুর্বসু সেই অফিসটায় ছাড়িয়ে টাড়িয়ে গোয়েন্দাগিরি করে। সুকল্যাণ মিত্র পুলিশের আইজি পদে ছিলেন। চন্দননগরে একটা খুনের ব্যাপারে বাজেভাবে ফেঁসে গেছিল তুর্বসু। সুকল্যাণ না থাকলে তুর্বসু মারাও যেতে পারত। সেই থেকেই দুজনের আলাপ। কিছুদিন হলো সুকল্যাণ রিটায়ার করেছেন। তুর্বসু সুযোগ পেলেই তার কাছে চলে আসে। উনি আবার বিপত্নিক, ছেলে বিদেশে। ছেলের বয়সী তুর্বসুকে বেশ স্নেহের চোখেই দেখেন। নিজের চাকুরি জীবনের নানা অভিজ্ঞতার কথা বলেন। আসলে কেসটার কথা যত ভাবি তত কেমন যেন ভেবাচাকা খেয়ে যায়। অনেকবার অনেকভাবে ভেবেছি, কিন্তু এ যেন ম্যাজিক। তোমরা যাকে লকড রুম মিস্ট্রি বলো, ঠিক তাই। এখনো ভাবলে তাজ্জব লাগে। স্যার, আপনি শুরু থেকে বলুন না। খুনের মামলা তো, ও কোনোদিন তামাদি হয় না, তাই কিছু নাম ঠিকানা একটু গোপন রেখে বলছি, কিছু মনে করো না। সে ঠিক আছে, আপনি বলুন না। 90-এর দশকের মাঝামাঝি হবে। আমি তখন লালবাজারে পোস্টিং। কদিন ধরেই খবর পেয়েছিলাম কলকাতায় নাটক দেখাতে আসছে বিখ্যাত নাট্যকার রঘুনাথ শর্মা। তখন তার মতো সেলিব্রিটি পরিচালক আর দুটো নেই। ন্যাশনাল স্কুল অফ ড্রামা সদস্য, সারা বছর এদেশ ওদেশ লেকচার দিয়ে বেড়ায়। তার এক একটা নাটক দিয়ে পত্রপত্রিকার গোটা পাতা জুড়ে রিভিউ ছাপা হয়। সে এক হই ব্যাপার আর কি। রঘুনাথ শর্মা তার নতুন নাটক তিতুমির নিয়ে আসছেন কলকাতায়। কলকাতার নানা মঞ্চে 15 দিন ধরে নাটকটা হবে। তারপর দমদম থেকে রওনা হবে শিকাগোতে কি এক লেকচার দিতে। যেহেতু সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে, তাই সবাই আমরা সতর্ক ছিলাম তাদের কোনো অসুবিধা যাতে না হয়। গোটা দলকে রাখা হয়েছিল কলকাতার তখনকার সেরা হোটেলে। একাডেমিতে প্রথম অভিনয় হয়, ভিড়ও উপচেই পড়েছিল। কিন্তু পরের দিন সকালবেলায় 9টা নাগাদ অফিসে ঢুকতে যাব এমন সময়টা খবর পেলাম রঘুনাথ শর্মা একটু আগেই হোটেলে খুন হয়েছেন। সেদিন সকালে? হ্যাঁ, আর সেই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। কি কুক্ষণে যে কেসটা হাতে নিয়েছিলাম। যাই হোক, রাস্তায় যেতে যেতে কেস ফাইলে চোখ বোলাচ্ছিলাম। 15 মিনিট আগে হোটেল থেকে ফোন করে লালবাজারে জানানো হয়েছে। যিনি জানিয়েছেন তার নাম সুধীর বসু। মজার ব্যাপার, শুধু নামই নয়, তিনি নিজের পেশাও জানিয়েছেন, প্রাইভেট ডিটেকটিভ। এই অনেকটা তোমার মতো।
কিন্তু তিনি ওখানে কি করছিলেন ভাবতে ভাবতে হোটেলে পৌঁছে দেখি সবার মুখে কেমন ভয় ভয় ভাব। একজনকে জিজ্ঞেস করলাম রিসেপশনটা কোথায়। কোনো ক্রমে আঙুল দিয়ে দেখালো রিসেপশনে এক সুন্দরী মেয়ে বসেছিল, কিন্তু চোখে মুখে আতঙ্ক। আমাকে দেখে একটু যেন আশ্বস্ত হলো। আমি কিছু বলার আগেই সোজা সামনে দেখিয়ে দিল, আর তখনই আমি দেখতে পেলাম। কি দেখতে পেলেন স্যার? হোটেলে গ্রাউন্ড ফ্লোরে 3টে লিফট আছে, 2টো বন্ধ আর একটা হা করে খোলা। যেটা খোলা সেটাই কিছু একটা মাটিতে পড়ে আছে। প্রথমে ভাবলাম সাদা পুটুলি জাতীয় কিছু, কিন্তু পরে দেখলাম একটা মানুষ উপুর হয়ে পড়ে আছে। তার পিঠ রক্তে ভেসে যাচ্ছে, 2 হাত দুদিকে ছড়ানো। অসহায়ভাবে লিফটের মধ্যে খুন হয়ে পড়ে আছেন পরিচালক রঘুনাথ শর্মা। সামনে গিয়ে দেখলাম ডান হাতের কাঁধের পাশেও রক্তের দাগ, কিন্তু যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে সেটার কোনো চিহ্ন নেই, আজ অব্দি পাওয়াও যায়নি। জেরা করে যা জানা গেল তাতেই তো মাথা ঘুরে গেল। রঘুনাথ শর্মা বেশিরভাগ সময় বিদেশে থাকতেন, দেশে থাকলেও দিল্লির আনন্দ বিহারের বাড়িতে। কিন্তু ওর স্ত্রী মধুরা বাঙালি, তিনি আবার ভালো অভিনেত্রীও বটে। রঘু সব নাটকে লিড রোলে থাকেন। মধুরা ইদানিং বাংলা ছবিতে ট্রাই নিচ্ছিলেন, সেটা মন্দ নয়। মধুরার বয়স তখন অল্প, দেখতে শুনতেও ভালো। কিন্তু স্যার যা জানি রঘুনাথ শর্মা তো 50 বছর বয়সী ছিলেন। ঠিকই জানো, বৃদ্ধস্ব তরুণী ভার্যা। বুড়ো বয়সে নিজের ছাত্রীকে বিয়ে করেছিলেন। যাই হোক, যেটা বলছিলাম, কলকাতায় আসার পর গোটা নাটকের দলকে সরকার থেকে কলকাতায় সেরা 5 স্টার হোটেলে রাখা হলো। খুনের দিন রঘুনাথ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, এই 7টা নাগাদ। মধুরাও তার সঙ্গেই ছিলেন, তাকেও তিনি জাগিয়ে দেন। বলেন 8টায় তাকে একবার তৈরি হয়ে নিচে যেতে হবে। মধুরা জিজ্ঞেস করেছিলেন কি এমন দরকার যার জন্য 10টায় ওঠা মানুষ 7টায় উঠে পড়ল। রঘুনাথ নাকি জবাব দেন একজন নিচে দেখা করতে আসবে। কে সে প্রশ্ন করাতে অদ্ভুত জবাব দিলেন। বললেন এ হলো সেই লোক যার কাছে সেই উত্তরটা আছে যেটা রঘু অনেক দিন হলো খুঁজছেন। এর মানে কি? প্রথমে আমিও বুঝিনি, পরে বুঝেছিলাম। বলছি ধীরে সুস্থে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক 8টায় সাদা ফুলহাতা জামা আর সাদা প্যান্ট পরে রঘুনাথ ঘর থেকে বেশ তাড়াহুড়োতেই বের হয়েছিলেন। তাদের ঘর 6 তলায়। লিফটের কাছে গিয়ে তার মনে পড়ল তিনি তাড়াহুড়োতে হাত ঘড়ি ফেলে এসেছেন। দরজার সামনে গিয়ে তিনি তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রী ঘড়ি নিয়ে বেরিয়ে এসে তাকে লিফট অব্দি এগিয়ে দিলেন। রঘুনাথ লিফটে ঢুকেই সোজা নিচে নামার বোতামটা টিপেছিলেন, যাতে লিফট মাঝে আর কোথাও না দাঁড়ায়। এমনকি সবারই চাইলেও নয়। তখন বাজে ঠিক 8টা 3। দাঁড়ান স্যার, 1 মিনিট। 2টো প্রশ্ন। 1, সময়টা এত নির্ভুল জানা গেল কিভাবে? আর 2, এটা তো মধুরার ভার্সন, মিথ্যাও তো হতে পারে। দুটোরই জবাব দিচ্ছি। রঘুকে মধুরা ঘড়ি দেবার সময় জিজ্ঞেস করেন, দেখো তো ঘড়িতে কটা বাজে। তখনই মধুরা সময়টা দেখেন। রঘু চাবি দেওয়ার টিস্ট হাত ঘড়ি ব্যবহার করতেন, আর মাঝে মাঝে চাবি দিতে ভুলে যেতেন। তাই প্রশ্নটা অস্বাভাবিক না। আর দ্বিতীয়টা সাক্ষী আছে। হোটেলের এক সাফাই কর্মী লিফটের ভিতর সাফ করছিল। সে বেরোতেই রঘু ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে বোতাম টেপেন। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন রঘুনাথ? হ্যাঁ, এটাই লাখ টাকার প্রশ্ন। সেই প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে।
যিনি নিজে হোটেল থেকে পুলিশকে ফোন করেন। সুধীর বসু? হ্যাঁ, সেই সুধীর বসু। মাস 6 আগে রঘুনাথ নাকি একবার কাউকে না জানিয়ে কলকাতায় আসেন। তখনই তিনি সুধীর বাবুকে অ্যাপয়েন্ট করেন মধুরাকে ফলো করার জন্য। তার ধারণা ছিল মধুরা তারই দলের লিড অ্যাক্টর প্রিয়াংশু সিনহার সঙ্গে তুমুল প্রেম চালাচ্ছেন। দুজনেই বাঙালি। প্রিয়াংশু টলিউডের চেষ্টা চালাচ্ছে, তাই সন্দেহ অমূলক নয়। আর মধুরাও একেবারে সতী টাইপের মেয়েও নয়। পুরুষ দেখলেই তার চোখ চোখ বাড়ত। সুধীর বসু তার তদন্ত চালান? হ্যাঁ, কিন্তু তদন্তের ফল রঘুকে জানাতে পারেননি। জানানোর কথা ছিল সেদিন সাক্ষাতে। আগের দিন বিকালে দল নিয়ে নাটকে যাবার আগে হোটেলের ফোন থেকে রঘু মিনিট 2 সুধীরবাবুর সঙ্গে কথা বলেন। সুধীরবাবু পুলিশকে জানিয়েছিলেন। সেই ফোনে রঘুনাথ ঠিক 8টায় সুধীরবাবুকে গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করতে বলেন। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। শুধু তাই না, এটাও বলেন এর অন্যথা করলে সুধীরবাবু একটা পয়সাও পাবে না। ওর অদ্ভুত লাগেনি এরকম নির্দেশ? অবশ্যই লেগেছিল, কিন্তু উনি ছাপোষা গোয়েন্দা। খদ্দেরও খুব বেশি নেই, টাকার দরকার। উনিও কথা না বাড়িয়ে মেনে নেন। ওদিন হোটেলের সামনে 7:50 নাগাদ পৌঁছে গেছিলেন, কিন্তু 10 মিনিট অপেক্ষা করেই তবেই লিফটের সামনে এসে দাঁড়ান। আর দাঁড়াবার মিনিট 4 মধ্যে লিফট নেমে আসে, সঙ্গে রঘুর মৃতদেহ। তার মানে আপনার কথায় 8:03 রঘু 6 তলার লিফটে চাপেন আর 8:04 লিফট নেমে আসে নিচে। এতক্ষণ লাগলো 6 তলা থেকে নামতে? খুব ভালো প্রশ্ন করেছ। আসলে রঘু শুরু থেকেই দাবি করেছিলেন তার নাটকের মালপত্র ইত্যাদি নেবার জন্য তার দলের লোকদের ওঠা নামার জন্য একটা লিফট ছেড়ে দিতে হবে, তাতে অন্য কেউ গেলে হবে না। যেহেতু সেলিব্রিটি মানুষ, হোটেল মেনে নেয়, তবে তাদের মালপত্র বা গুডস লিফটের একটা খুব আস্তে আস্তেই নামে। সেটাই রঘুর দলকে দিয়েছিলেন ওরা। আমি নিজে চড়ে দেখেছি। 45 সেকেন্ড লাগে। মানে হাতে রইল 15 সেকেন্ড? তাও রইল কিনা সন্দেহ, কারণ রঘুর ঘড়ি আর সুধীর বাবুর ঘড়িতে 15 সেকেন্ডের তফাৎ হতেই পারে। সবচেয়ে বড় কথা, লিফটে ঢুকে রঘু সোজা নিচে যাবার বোতাম টিপেছিল। ও নিজে চাইলেও নিচে নামার আগে লিফট থামাতে পারতো না। লিফটের ভিতরে কেউ ছিল না, সেটা মধুরা, সেই সাফাই কর্মী আর সুধীর বাবু নিজেই বলেছেন। স্যার, অন্য ফ্লোরে কেউ বাইরে থেকে বোতাম টিপে যদি থামিয়ে দেয়? প্রশ্নই ওঠে না। ওভাবে করা যায় না, ওরকম করা যায় না ডিরেক্ট বোতামে। আচ্ছা, ধরুন যদি কেউ আগে থেকে লিফটের ওপরে চড়ে বসে থাকে, লিফট চলা শুরু হতেই নিচে নেমে এলো এবং খুনটাও করলো, তাহলে তো কেউ দেখতেই পাবে না, সবাই ভাববে লিফটটা খালি। তুর্বসু, এটা আমার মাথায় আসেনি ভেবেছ? আমি প্রথমেই সেটা ভেবেছিলাম, কিন্তু সে ঘুরে বালি। লিফটের কামরার ওপরে একটা জালি লাগানো আছে বটে, কিন্তু সেটা শত চেষ্টা তো ওপর থেকে খোলা যাবে না। খুলতে গেলে ভিতর থেকে খুলতে হবে। আমি তাও চেক করেছি, স্ক্রুতে জং পড়ে আছে। বহু বছর কেউ ওটাতে হাত দেয়নি। আচ্ছা স্যার, বলছি রঘুর দেহের কোথায় কোথায় ক্ষত ছিল? ডান হাতে দুটো ক্ষত ছিল, তবে ডিপ না। মেজরটা ছিল পিঠে। একটা ছুরি বা ভোজালি যা কেউ গেঁথে দিয়েছিল। গোটা জামা কাপড় লন্ডভন্ড, যেন কারো সঙ্গে হাতাহাতি হয়েছে। আর ছুরিটা? সবার ঘর সার্চ করেও সেটা পাওয়া যায়নি। সবার মানে? মধুরা, প্রিয়াংশু, নাটকের সময় যারা ছিল তাদের? সবাই কি একই ফ্লোরে ছিল? না, টপ ফ্লোরে রঘু আর মধুরা, তার ঠিক নিচের ফ্লোরে প্রিয়াংশু, আর সেকেন্ড ফ্লোরে বাকিরা সবাই। প্রিয়াংশু আলাদা কেন? ওভাবেই বুকিং হয়েছিল, এতে ওর কোনো হাত নেই। ওর জবানবন্দি নিয়েছিলেন? অবশ্যই।
ও দেরি করে ঘুম থেকে ওঠে, আমরা গিয়েই ওর ঘুমটা ভাঙাই। ওই তো মথুরার সঙ্গে প্রেম করতো। এখানেও একটা প্যাচ আছে, সেটাই তোমাকে বলা হয়নি। সুধীরবাবু মথুরাকে আর প্রিয়াংশুকে ফলো করে নিশ্চিত হন ওদের মধ্যে প্রেম কেন, বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। বরং মথুরা অন্য একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। কলকাতায় সে এলে দুজনে এক হোটেলে রাত কাটায়। কে সে? রঘুনাথের ম্যানেজার সুরজ প্রতাপ সিং, পাঞ্জাবি ছেলে। বলেন কি? সাসপেক্ট তো তাহলে পরিষ্কার। সুরজকে জেরা করলেন? না, কেন? কারণ সুরজ তখন কলকাতাতে ছিলই না, ইনফ্যাক্ট দেশেই না। রঘু ওকে শিকাগোতে পাঠিয়েছিল ওখানকার ব্যবসাপাতি দেখাশোনা করতে। রঘু গেলে ও চলে আসতো। মানে সুরজ তো সন্দেহের বাইরে চলে গেল, যদি না কাউকে দিয়ে আবার করায়। তুমি বুঝতে পারছো না তুর্বসু, প্রশ্নটা কে না, প্রশ্নটা কিভাবে। চলন্ত লিফটে 1 মিনিটের কম সময় আততায়ী ঢুকলো কেমন ভাবে, আর বেরিয়েই বা গেল কিভাবে? আর সেই রিভলভার, সেটা কি করে রঘুর পকেটে এলো? কোন রিভলভার? এ বাবা, এত কথা হলো আর ওটার কথাই বলিনি। ওটা একটা পুরনো কোল্ট 0.32, এককালে নাকি রঘুরই ছিল। মথুরা বিয়ের শুরুতে শুরুতে দেখেছিল, তারপর মাস 6 আগে কোনোভাবে ওটা হারিয়ে যায়। মৃত রঘুর পকেটে যখন ওটা পাওয়া যায় তখন কিন্তু একেবারে চকচক করছে, সাইলেন্সার লাগানো, সব কটা বুলেট ভরা। ওটাই যে হারানো বন্দুক, আপনি নিশ্চিত হলেন কেমন ভাবে? বাটে রঘুর নাম খোদাই করা ছিল, দলের অনেকেই চিনেছে ওটা। হারানোর পর রঘু এফআইআর করেনি? না, অন্তত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। একটাই প্রশ্ন, নাটকে প্রপস মানে যেখানে সমস্ত সাজ সরঞ্জাম রাখে, সেই রুমটা কোন তলায় ছিল? আর তার চাবি কার কাছে ছিল? 5 তলায়, লিফটের উল্টো দিকে প্রিয়াংশু রুম, তার পাশেই প্রপস রুম। চাবি দুটো ছিল, একটা রঘুর কাছে, একটা প্রিয়াংশুর কাছে, যেহেতু ও ওই ফ্লোরেই ছিল। বুঝলাম। আরেকটা কথা, ওই দুটো রুমের পরে কি কোনো টার্ন বা বাঁক ছিল? আশ্চর্য, তুমি জানলে কিভাবে? ওই দুটো ঘর বাকি লবি থেকে একেবারে আলাদা ছিল। লবির শেষের একটা বাঁক, তারপর ওই দুটো ঘর। তার মানে লবিতে লোক চলাচল করলেও ওই দুটো ঘরকে দেখা যাবে না, ঠিক কি না? একেবারে ঠিক। যাক, এতক্ষণে ধোঁয়াশা কাটলো। তাই নাকি? বুঝলে খুনি কে? বোধহয় বুঝতে পেরেছি। তাই নাকি? খুনি কে তাহলে শুনি। খুনি একজনই, রঘুনাথ শর্মা। ঘরে পিন পড়লেও বুঝি শব্দ শোনা যায়। খানিকক্ষণ দুজনে চুপ, তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন সুকল্যাণ। তুমি কি ফাজলামো করছো নাকি? এত কথা শোনালাম তোমার ইয়ার্কির জন্য? দুর্বসু তখন বিনীতভাবে বলল, মাফ করবেন, রেগে যাবেন না। এত বছর বাদে সেভাবে কিছু প্রমাণ করা মুশকিল, কিন্তু আপনি যাকে অসম্ভব খুন বলছেন, আমার কাছে তার ব্যাখ্যা আছে। রঘু তার হারানো বন্দুকের এফআইআর কেন করলেন না? সে বন্দুক তার পকেটে এলো কিভাবে? চলন্ত লিফটে কিভাবে তার দেহ পাওয়া গেল? কেনই বা তিনি সুধীরবাবুকে ঠিক 8টায় আসতে বলেছিলেন? একমাত্র একটা গল্পেই সব কটা পাজল মিলে যায়, একেবারে খাপে খাপ, পঞ্চুর বাপ। কিভাবে বলো শুনি। অনেক দিন ধরে মধুরা আর প্রিয়াংশুর বন্ধুত্ব দেখে রঘুর চোখ টাটাচ্ছিল। ওরাও হয়তো একটু স্বাধীনভাবেই মিশতেন, কারণ ওরা জানতেন যে ওরা কোনো পাপ করছেন না। মধুরার প্রেমের কিছু প্রমাণ হয়তো রঘু পেয়েছিলেন, কিন্তু উনি তো আগে থেকে প্রিয়াংশুকে অপরাধী বানিয়ে রেখেছিলেন। সুরজের কথা তার মাথাতেই এলো না।
এক সময় তিনি ঠিক করলেন প্রিয়াংশুর বাঁচার অধিকার হারিয়েছে, ওকে খুন করতে হবে গুলি করে। তাই প্রথমেই প্রচার করে দিলেন তার বন্দুক খোয়া গেছে, কিন্তু তার জন্য যে এফআইআর করতে হয় সেটা করলেন না, তাহলে তো সব ধরা পড়ে যাবে। এবার তার দরকার ছিল একজন সাক্ষী, যে তার হয়ে পুলিশকে সাক্ষী দেবে, আর পুলিশও তার কথা বিশ্বাস করবে। তিনি সুধীরবাবুকে অ্যাপয়েন্ট করলেন। মনে রাখবেন, রঘু আগেই নিশ্চিত ছিলেন মথুরা প্রিয়াংশুর সঙ্গে প্রেম করছেন, তাই এই তদন্ত নেহাত ধোকার টাটি ছাড়া আর কিছুই নয়। আগেই উত্তর জেনে এক্সপেরিমেন্ট করার মতো। শুধু বুঝতে পারেননি এক্ষেত্রে ওর ভাবনাটা ভুল। যাই হোক, উনি খুনের প্লট সাজালেন, যাকে বলে পারফেক্ট মার্ডার। আর সেই জন্যই তিনি ঠিক 8টার সময় সুধীরবাবুকে আসতে বললেন, আগেও না পরেও না। বুঝলাম না 1 মিনিটের কম সময়ে খুন করবেই বা কি করে, তাও চলন্ত লিফট থেকে? ও তো চাইলেও বেরোতে পারবে না। এখানেই এই পারফেক্ট প্ল্যানে তুরুপের তাস। রঘু ঘর থেকে 8:03 বেরিয়েছিলেন, এটা কিভাবে জানা গেল? মথুরা বলেছিলেন। মথুরা জানলেন কি করে? রঘুর ঘড়ি দেখে। ঘড়ি দেখতে কে বলেছিল? রঘু। একদমই তাই। রঘু যে 8:03 লিফটে চাপলেন সেটা সাক্ষী দরকার ছিল, আর সেজন্যই তিনি ঘড়ি ফেলে আসেন ঘরে। এবার ধরুন ঘড়ির সময় যদি 10 মিনিট এগোনো থাকে, মানে রঘু রওনা হচ্ছেন 7:50, কিন্তু মথুরা ভাবছেন রঘু 8:03 বেরোচ্ছেন। আগের দিন শো ছিল, শুতেও রাত হয়েছে। মথুরাও ঘুম চোখে সময় রিচেক করেননি, বা করলেও সেটাকে দরকারি কিছু ভাবেননি। 10 মিনিট কি আর এমন টাইম। রঘু সোজা নিচের বোতাম টিপে 7:51-তে নিচে এলেন, সঙ্গে সঙ্গে আবার 5 তলার বোতাম টিপে চলে গেলেন 5 তলায়। এই ফাঁকে ঘড়ির টাইম ঠিক করে নিলেন। তিনি আগে থেকেই জানতেন এই লিফটে দলের কেউ ছাড়া অন্য কেউ আসবেন না, সেজন্য শুরুতে একটা লিফট নিজেদের জন্য করে নেন। একা প্রিয়াংশু রুম 5 তলায় বুক করার পিছনে প্রিয়াংশুর হাত নেই ঠিক, কিন্তু রঘুর তো হাত ছিল। তিনি চাননি দলের কেউ তাকে দেখে ফেলুক, ঠিক সেজন্যে লিফটের ঠিক উল্টো দিকে প্রিয়াংশুর রুম, যাতে লিফট থেকে বেরিয়ে লবিতে হাঁটতে না হয়। বন্দুকের সাইলেন্সার লাগানোতে এটাও পরিষ্কার যে নিস্তব্ধে খুনটা সেরে ফেলতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন প্রিয়াংশু রুমে যাবেন, এক গুলিতে তাকে খুন করবেন। সত্যিকারে 8:03 নাগাদ লিফটে উঠে সোজা 5 তলা থেকে নিচে নামবেন এবং সুধীরবাবু সাক্ষী দেবেন 8:04 নেমে এসেছেন তিনি। আপনি যেটা বলছেন 8:03 লিফটে উঠে চাইলেও উনি কিভাবে খুন করে 8:04 নামতে পারেন? একেবারে ওয়াটার টাইট অ্যালিবাই। আর তারপরেও যদি বন্দুক ইত্যাদি থেকে ওর খোঁজ পড়ে, উনি তখন ধরাছোঁয়ার বাইরে শিকাগোতে। কিন্তু মুশকিল একটা হলো, একটা জিনিস হিসেবের বাইরে আনেননি রঘু। তার বয়স 50 আর প্রিয়াংশু তাগড়ায় 30 না পেরোনোর ছোকরা। ফলে বন্দুক তুলে গুলি ছোড়ার আগেই হাতাহাতি শুরু হলো। খুব সম্ভব বন্দুক ছিটকে যায়। রঘু প্রিয়াংশুর উপরে চেপে বসেন। প্রিয়াংশুর হাতের সামনে ছুরি যাবতীয় কিছু ছিল। রঘু সরাতে সে তার হাতে দুবার আঘাত করে। শেষে আর না পেরে গোটা ছুরি ঢুকিয়ে দেন রঘুর পিঠে। রঘু সঙ্গে সঙ্গে মারা যান। এবার চেপে বসে ভয়। সে ছুরি তুলে নেয়, ভাবতে থাকে মৃতদেহ কোথায় ফেলবে। তার তখন মাথা কাজ করছে না। এদিক ওদিক সব করতে গিয়ে 10 মিনিট কেটে গেছে। সে কোনো মতে দেহটা নিয়ে ঘরের উল্টো দিকে লিফটে চড়িয়ে দেয়, দিয়েই ডিরেক্ট নিচের বোতাম টিপে দেয়। কাকতালীয়ভাবে তখন ঠিক 8:03 বাজে। রঘু তার প্ল্যান মতোই নিচে নেমে যান। ভুল বললাম, রঘু না, রঘুর মৃতদেহ। তাহলে সেই ছুরি? একটা বালির কণা লুকিয়ে রাখার সবচেয়ে ভালো জায়গা কোনটা জানেন? বালির স্তূপ। সেখানে অনেক বালির মধ্যে একটা বালি ধরা পড়ে না। তাই আমি প্রপস রুমটা কোথায় জানতে চাইলাম। রঘুকে মেরে ছুরিটা ধুয়ে মুছে প্রিয়াংশু প্রপস রুমে রেখে দেয়। মনে রাখবেন, নাটকটা তিতুমির। সেখানে ছুরি, তীর, ধারালো অস্ত্র প্রপস হিসেবে ব্যবহার করা হয়। তাই ওই রুমটা দেখলেও তার মধ্যে আলাদা করে একটা ছুরি চোখে পড়বে না। কিন্তু আপনারা কি ওই রুমটা দেখেছিলেন? পাশাপাশি মাথা নাড়লেন সুকল্যাণ মিত্র।
দেখেননি। অনেকক্ষণ চুপ করে বসে রইলেন, চোখ ছলছল। কি লজ্জা তুর্গসু, তোমায় কি করে বোঝাই? ডিপার্টমেন্টে আমার সব সুনাম এই একটা কেসে শেষ হয়ে গেছিল। আমার আড়ালে অনেকেই আমায় রঘু রঘু বলে ডাকতো। তোমার সঙ্গে আগে কেন দেখা হলো না বলো তো? বলতে বলতে হঠাৎ কি যেন মনে এলো তার। আচ্ছা তুর্গসু, মার্ডার কেস তো তামাদি হয় না, বলে কয়ে কেসটাকে রিওপেন করাবো? দুর্বসু মাথা নিচু করে বসেছিল। বলল, স্যার, জয় বাবা ফেলুনাথ দেখেছেন? অম্বিকা ঘোষালের একটা কথা আছে, যার মনে চুরি সেই তো চোর। এখানে তাই খুনি একজনই, রঘুনাথ শর্মা, আর সে তো তার পাপের শাস্তি পেয়েইছে। আপনি নাম বলেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি প্রিয়াংশু কে। সে এখন টলিউডের সেরা অভিনেতার মধ্যে একজন। মধুরাও সুরাজকে বিয়ে করে সুখেই আছে। পেজ 3-তে ছবি টবি দেখি। কি দরকার স্যার নির্দোষ এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার? রঘু চেয়েছিল প্রিয়াংশুর মৃত্যু দূত হতে, বুঝতেই পারেনি মৃত্যু কোন ফাঁকে এসে ওর পিঠে নিজের নির্জন স্বাক্ষর রেখে গেছে। আপনারা শুনলেন কৌশিক মজুমদারের লেখা নির্জন স্বাক্ষর। গল্পটিকে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।